আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাগেরহাটের চিতলমারি এলাকা আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে র্যাব জানায়, ছুটি ও বেতন ভাতার ক্ষোভ থেকে হত্যাকাণ্ড ঘটিয়েছেন জাহাজটির লস্কর ইরফান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল 23 ডিসেম্বর চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে নোঙর করা ছিল এমবি আল বাখেরা। 999-এ কল পেয়ে জাহাজের 5টি কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে হাসপাতালে মারা যান আরও 2 জন। মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন 1 জন। চিকিৎসাধীন জুয়েলকে সন্দেহে রেখে খুন ও ডাকাতি মামলার তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লায় সংবাদ সম্মেলনে র্যাব 11-র উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জাহাজের মাস্টারের সঙ্গে বিল, বেতন ও ছুটি নিয়ে ক্ষোভ ছিল গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানের। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে, তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে জাহাজের অন্যান্য সকল সদস্যকে হত্যার চেষ্টা করে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 11 এবং র্যাব 6-এর আভিযানিক টিম সমন্বিত অভিযানের মাধ্যমে বাগেরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকাশ মণ্ডল 7 জনকে খুনের কথা স্বীকার করলেও ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন র্যাব কর্মকর্তারা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার, কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। এছাড়া সরকারি কর্মকর্তারা ঠিকাদারের সঙ্গে জড়িতদের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব নিয়ে কাজ করার কথাও জানান তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সর্দার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় উপস্থিত ছিলেন। সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে 2025-এর মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনায় তিনি অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ সময় সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় সবাইকে সতর্ক করে বলেন, আন্দোলনের আকাঙ্ক্ষাকে বিভক্ত হতে দেওয়া যাবে না, তাহলে ফ্যাসিবাদরা সুযোগ পাবে। আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ করতে পারেন। সকালে রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতেও তাগিদ দেন তিনি। মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ, তাই চিকিৎসকদের উন্নত গবেষণার মনোযোগী হওয়ার পরামর্শ শফিকুর রহমানের। হাইকোর্টের রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। এতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা থাকল না, ফিরল জনগণের গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন আইনজীবী আহসানুল করিম। এ রায়ের মাধ্যমে জনগণের দাবি পূরণ হবে বলে আশা প্রকাশ করেন রাজনীতিবিদরা। অধরা ইয়াসমিনের রিপোর্ট। 19
1990 সালে সামরিক শাসক এরশাদের পতনের পর বাংলাদেশে প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিলেও সংবিধানে এরকম কোনো ব্যবস্থাই ছিল না। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ উপেক্ষা করে 1996 সালে বিএনপি নির্বাচন আয়োজন করে সরকার গঠন করলেও আন্দোলনের মুখে ক্ষমতায় টিকতে পারেনি। বিরোধীদের দাবি মেনে সেই ষষ্ঠ সংসদে একদিনের এক অধিবেশনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়। তাতে যুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরবর্তীতে আওয়ামী লীগের প্রস্তাবে 2011 সালে 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়। সম্প্রতি হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ে আবারও ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সমুন্নত হয়েছে উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, সংবিধানকে পরিবর্তন করতে শুধু সংসদ নয়, সরাসরি জনগণের মতামত নিতে হবে। সরকার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে এবং জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে যাবে, ম্যান্ডেট নেবে, তারপরে সংসদে পাশ করবে। দেশের জনগণ যেহেতু অধিকাংশই চায় তত্ত্বাবধায়ক সরকার, সুতরাং এই ব্যবস্থাটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এ রায়কে স্বাগত জানিয়ে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার হয়ে ওঠে, স্বপ্ন দেখে চিরস্থায়ী ক্ষমতায় টিকে থাকার। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর যে বিলুপ্ত করা হয়েছিল সেটা আনকনস্টিটিউশনাল। অ্যাপিল ডিভিশন ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে একটা রায় দিয়েছিল, যেটার বিরুদ্ধে রিভিউ পেন্ডিং আছে। রিভিউতে বলা হয় যে ত্রয়োদশ সংশোধনী বৈধ, তবে এটা স্বয়ংক্রিয়ভাবে কনস্টিটিউশনে আবার ফিরে আসবে। সুতরাং আইনি জটিলতা খুব একটা আছে বলে আমি মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও মনে করেন বিশিষ্ট জনেরা। বিগত সরকার স্বৈরাচার হওয়া আরম্ভ করলো, তারা স্বপ্ন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত আছে। ভরা মৌসুমে আমদানি অব্যাহত থাকার পরও খুচরা বাজারে কমছে না চালের দাম। এরই মধ্যে প্রকারভেদে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। এ অবস্থায় ডলার ও দেশি ধানের দাম বেশি হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চালের ঊর্ধ্বমুখী দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। ধান উৎপাদনের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। চলতি বছর জেলাটিতে 2,60,820 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এরই মধ্যে আমন ধান কাটা মাড়াইও শেষের দিকে। চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুল্কমুক্তভাবে চাল আমদানি করছে সরকার। হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল আমদানি হচ্ছে, তবুও কমছে না চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। বর্তমানে 28 জাতের চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে 65 টাকা, শম্পা কাটারি কেজি প্রতি 2 টাকা বেড়ে 72 টাকা, রত্না আতপ কেজি প্রতি 2 টাকা বেড়ে 60 টাকা, স্বর্ণা 2 টাকা বেড়ে 54 টাকা, জিরাশাইল জাতের চাল কেজি প্রতি 5 টাকা বেড়ে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাজারে চালের দাম এই সময় স্বাভাবিক থাকার কথা ছিল, যেহেতু ধান প্রত্যেকটা গৃহস্থর চলে আসছে। অটো রিক্সা চালাই, দিন যাচ্ছে 2 টাকা 1 টাকা করে বাড়তিছে। যে হুটহাট করে এরকম দাম বাড়ে যায়, আমাদেরকে কোনো কিছু জানানো হয় না, আমাদের জন্য একটু কিনতে একটু সব অসুবিধা হচ্ছে। আমদানিকারকদের মতে ভারতে চালের দাম বেশি হওয়ায় আমদানি করা চাল কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চালের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। শুল্কমুক্তভাবে হিলি স্থলবন্দরে $410 চাল আমদানি হচ্ছে। চলতি বছরের 12 নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। চাল আমদানি করলো এখন একটু তারা খালাস নিতে একটু স্লো মোশন, কিন্তু আমাদের এক্সামিনেশন এবং শুল্কায়ন আমরা দ্রুততা দিনের দিনে করে দিচ্ছি। নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত হিলি বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে 40,057 মেট্রিক টন। 15 জানুয়ারি পর্যন্ত এর সময়সীমা বাড়ানো হয়েছে। নুসরাত জাহান সিনথি, RTV। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিস্ট ধর্ম মতে এই দিনে বেথলহেমের গোশালায় মানবজাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশু খ্রিস্টের। প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর গির্জাগুলোতে দিনটি পালন করছেন খ্রিস্টান ধর্ম সম্প্রদায়। বর্ণিল সাজ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে
উপাসনালয়গুলো। বাদ যায়নি অভিজাত হোটেলগুলো। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বেথেলেহেমে গোশালায় খ্রিস্টীয় ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়। মানব জাতির ত্রাতা হিসেবে 25 ডিসেম্বর বড়দিন হিসেবে উদযাপন করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা, যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকেই গির্জায় গির্জায় শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। দিনের শুরুতেই হয় বিশেষ প্রার্থনা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতিটি গির্জায় ছিল ভক্তদের ভিড়। আজকে দিন আমরা ঘুরবো ফিরবো, তারপরে আনন্দ করব। পপকর্ন খেয়েছি, হাওয়াই মিঠাই খেয়েছি, তারপরে যে ওইখানে ছবি তুলেছি। গির্জায় আসি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তারপরে আত্মীয়স্বজনের বাসায় যাই। Wonderful day, birth of Jesus. So happy to be here in Dhaka. অতীতের হারানো যন্ত্রণা প্রার্থনার মধ্য দিয়ে মনকে শান্ত করে, ভবিষ্যতে যেন সবার মঙ্গল হয়, এই প্রার্থনা করে যিশু অনুসারীরা। প্রার্থনা করি যে আজকের দিনটাতে আমরা এই শান্তিটাই যেন দেশব্যাপী বলুন বিশ্বব্যাপী বলুন বজায় থাকে। Merry Christmas and thank you for all of your বৈশ্বিক শান্তি প্রার্থনা করে বিশ্বজুড়ে যেন যিশুর শান্তির বাণী ছড়িয়ে পড়ে, এমন প্রত্যাশায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আমরা আমাদের দেশের জাতির জন্য প্রার্থনা করেছি, কারণ আমাদের দেশ জাতীয় একটা পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর এই সময় আমাদের শান্তি স্থিতিশীলতা খুবই জরুরি। সব জড়া পেছনে ফেলে শান্তি ও সম্প্রীতিময় এক পৃথিবীর প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। অশান্ত পৃথিবী শান্ত হোক, শান্তির জলে ভাসুক, সৃষ্টির সেরা জীব শান্তিতে ফিরে আসুক, এই প্রার্থনায় ছিল প্রতিটি মানুষের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় সকল ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ বলে মন্তব্য করেন তিনি। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এটা বিশ্বে একটি অনন্য উদাহরণ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। নানা আনুষ্ঠানিকতায় বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বড়দিন। বরিশাল নগরীর প্রতিটি গির্জায় একই সময়ে প্রার্থনা শুরু হয়। এতে যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দিনাজপুরের হিলিতে জামতলী মিশনে খ্রিস্ট ধর্ম অনুসারীরা প্রার্থনার মধ্য দিয়ে উৎসব পালন করেছে। এ সময় দেশের কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন চার্চে বড়দিনের আমেজ বইছে। ময়মনসিংহে বড়দিনে বিশ্বজাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। দর্শক, বড়দিনের আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, দিনটি ঘিরে গির্জাগুলোতে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন?
মিতু, সারা দেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুরের 44টি জেলার বিভিন্ন থানা উপজেলায় চার্চে আজকে একযোগে এই বড়দিনের উৎসব পালিত হচ্ছে। আমরা দেখেছি সকাল সকাল থেকে বিভিন্ন আরাধনার মাধ্যমে তারা কিন্তু এই দিবসটির সূচনা করে এবং তারা খুবই শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশেই আজকে দিনটি পালন করছেন। এবং আমরা দেখছি যে আমি এখন রয়েছি রংপুর সদর যে চার্চে, সেই চার্চে ফাদার রয়েছেন এখানে। আমরা তার কাছে শুনবো যে আজকে তাদের কি কর্মসূচি রয়েছে আপনাদের এখানে আজকে। ধন্যবাদ এই আর টিভির প্রতিনিধিকে যে এই সুন্দর সুযোগের জন্য। আজকে আমাদের শুভ বড়দিনের মূল যে কর্মসূচি ছিল 9টা থেকে 10:30 পর্যন্ত প্রধান ধর্মীয় উপাসনা, এটা ছিল আমাদের প্রধান ধর্মীয় উপাসনার কার্যক্রম। এরপরে 10:30 থেকে আমাদের 12:30 পর্যন্ত ছিল কেক কাটা অনুষ্ঠান এই বড়দিন উপলক্ষে। এবং তারপরে আমাদের বিশেষ অতিথি যারা ছিলেন তারা আমাদের সেই কেক কাটা অনুষ্ঠানের সেই কার্যক্রম তারা পরিচালনা করেছেন, আমাদের সহযোগিতা করেছি। এবং এরপরে আমাদের মধ্যাহ্ন ভোজ, প্রীতিভোজ আমরা বলি, সেইটা হবে। এবং তারপরে আমাদের বাচ্চাদের এবং সকল বয়সী লোকদের একটা খেলাধুলা অনুষ্ঠান আছে। তারপরে আমাদের গিফট এক্সচেঞ্জ আছে, যার মধ্যে একে অপরের উপহার বিনিময় তারা করবে। এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এইভাবে আমরা আশা করছি 9টার মধ্যেই আমাদের আজকের মূল কার্যক্রম আমাদের সমাপ্ত। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তারা বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তারা কিন্তু আজকে দিনটি শুরু করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে অভিনন্দন দিতে এসেছে। আমরা দেখছি যে এখানে যে নাগরিক ঐক্য দলের নেতাকর্মী তারা কিন্তু তার কাছে বড়দিনের শুভেচ্ছা জানাতে এখানে এসেছেন। আমরা দেখছি যে আসলে তারা কিন্তু উৎসব মুখের পরিবেশে বিভাগীয় রংপুর সব জায়গাতেই কিন্তু আজকে এই বড়দিনের উৎসবটি পালন করছেন তারা। আপাতত এই ছিল মিতু আমার কাছে রংপুরে বড়দিনের সর্বশেষ খবর। বাদল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, বিগ্রহ, অশান্তির মধ্যেই পালিত হচ্ছে শুভ বড়দিন। যুদ্ধ, অশান্তি থেকেই মানবজাতির মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীতে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। সারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই বিশ্বাস নিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন করছেন বড়দিন। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জায় পূর্ণতা পায় উৎসব। তবে গেল কয়েকবারের মতো এবারও উৎসবের ছোঁয়া নেই যিশুর জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলহেমের শহরে। এর কারণ ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের নির্বিচার হামলা ও ব্যাপক প্রাণহানি। প্রতি বছর বড়দিনে বেথলহেমের সড়ক বর্ণিল আলোতে সাজানো হয়। নিউ ইয়র্কে বলা হয় বড়দিনের ড্রিম ডেস্টিনেশন। প্রতি বছর ঘটা করে নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী রকফেলার সেন্টারে স্থাপন করা হয় বড়দিনের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি। 1931 সাল থেকে প্রতি বছর একই জায়গায় স্থাপন করা হয়ে আসছে গাছটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না। গতকাল রাতে বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। অন্যদিকে রাজধানী কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউস পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করা সম্ভব। আর মানব কল্যাণে নিজেদের সম্পৃক্ত করতে পারলে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে সক্ষম হওয়া যায়। বুধবার শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি কথা বলেন। বাণীতে বড়দিনের সব কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, সত্যনিষ্ঠ, ন্যায়নীতি, শান্তি, করুণার দিশারি মহান যীশু খ্রিস্টের এই দিনে পৃথিবীতে আগমন ঘটে। তিনি এসেছিলেন মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। জনপ্রশাসনের সংস্কারের নামে সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন প্রশাসনে দায়িত্বরত কর্মকর্তারা। সকালে বিয়াম মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আলোচকরা। বিভিন্ন জেলার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যোগ দেন। এ সময় সংস্কার পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের মতামত তুলে ধরেন প্রশাসনিক কর্মকর্তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু সংখ্যক যাত্রীও হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলছে, জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে। জানা যায়, দুর্ঘটনা কবলিত আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে গন্তব্যস্থলে
কুয়াশার কারণে বিমানটির দিক পরিবর্তন করতে বাধ্য হয়। আজারবাইজান এয়ারলাইন্সের তরফে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে বিমানটিতে 105 জন যাত্রী এবং 5 জন ক্রু সদস্য ছিল। আফগানিস্তানে বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা আগে দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তানের একটি প্রতিনিধি দল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিভেদগুলো দূর করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন। আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এবং দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছে। এর আগে আফগানিস্তানে বিমান হামলায় পাকিস্তানের নারী শিশু সহ নিহত হয়েছেন অন্তত 15 জন। জানা যায় মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা নতুন করে দানা বাঁধতে পারে। কিংবদন্তি বক্সার মাইক টাইসন আসবেন বাংলাদেশে। তার এজেন্টের সাথে প্রাথমিক আলোচনা সেরেছেন টাইসনকে ঢাকায় আনতে চাওয়া বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। আরটিভিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আগামী বছরের শেষ দিকে সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েটে বক্সারকে আনার কথা চলছে। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী বাংলাদেশে এসেছিলেন 1978 সালে। এবার আবারও সম্ভাবনা জেগেছে আরেক কিংবদন্তি বক্সারের বাংলাদেশে আসার। মোহাম্মদ আলীর মতো তিনিও যুক্তরাষ্ট্রের বক্সার। আলীকে দেখেই বক্সিংয়ে আগ্রহ জন্মায় তার। আলীর মতোই ধর্মান্তরিত হয়ে মুসলিমও হয়েছেন। সবচেয়ে কম বয়সে হেভিওয়েট টাইটেল জয়ী সেই মাইক জেরার টাইসনকে তথা বক্সিংয়ের ব্যাড বয়কে বাংলাদেশে নিয়ে আসার স্বপ্ন দেখছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। প্রাথমিকভাবে তার এজেন্টের সাথে কথাও বলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে মাইক টাইসন আসবেন ঢাকায়। তার সেক্রেটারির মাধ্যমে তার সাথেও কথা হয়েছে। হি ইজ এগ্রি কমপ্লিটলি। আমরা আসলে ওর কাছ থেকে জানতে চাই ও কখন দিতে চায়। তো সেক্ষেত্রে আমাদের এবং ওদের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে যেটা হয়েছে 11, 12, 13, 14 আমরা 3 দিনের জন্য বাংলাদেশে চেয়েছিলাম। তবে আমরা কিছু প্রোগ্রাম ওকে করে দিয়েছিলাম যে আমরা এই বিষয়গুলো চাই। তবে আনতে চাইলেই তো হবে না, মিলতে হবে নানা হিসেব নিকেশ। হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বের অন্যতম সেরা বক্সারকে আনতে হলে কেবল তার পেছনেই গুনতে হবে 25 কোটি টাকার মতো। মাইক টাইসনকে নিয়ে আসার পিছনে আমার 2টা কারণ। প্রথমত বাংলাদেশের বক্সার্সদের মধ্যে বা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বক্সিং বা স্পোর্টসটার কম্বাট স্পোর্টসের একটা ফিলিংস তৈরি করা। দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ল্ড বাংলাদেশ দেশে ফোকাস করা। পুরো পৃথিবী বাংলাদেশের দিকে ফোকাস করবে। কেন ফোকাস করবে? মাইক টাইসন কোথায় বাংলাদেশে গিয়েছে। স্পন্সর থেকে টাকার ব্যবস্থা হলেও সবচেয়ে বেশি চিন্তার যে বিষয় সেটি হলো আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা। প্রপার অ্যাফিলিয়েশন থাকলে তো আমি অর্গানাইজ করতে পারবো। আমি বলছি আমার ফাইন্যান্স তো দরকার নেই। ফাইন্যান্স ইন্টারন্যাশনাল পলিসি এটা। যদি প্রোটোকল না থাকে তাহলে ওদেরকে পারবো না আমি আনতে। চাইলেও তারা প্রোটোকল না দিলে তারা আসবে না। আসাদুজ্জামান মনে করেন টাইসনকে বাংলাদেশে আনতে পারলে বক্সিং এ আগ্রহ বাড়বে এদেশের তরুণদের। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।